সবাইকে অনেক অনেক আদর, ভালোবাসা আর প্রণাম জানিয়ে শুরু করছি নাটক হারুন আল রশিদ। প্রযোজনা আবহমান হালিশহর। কৃতজ্ঞতা জানাই আপনাদের, উদ্যোক্তাদের, সবাইকে। শুরু করছি নাটক হারুন আল রশিদ। এই মাঝ রাত্রে আপনি পিটাতে শুরু করেছেন। ওই এক কথা সবাই কি আপনাদের বললাম যদি একবার ছাদে গিয়ে দেখবেন। মানে রাত্রি 2টো বাজে আর আপনি সকালে এসে ঘুম ভাঙাচ্ছেন। বৃষ্টিপাত রাতে কি ব্যাগ থেকে কাণ্ড, হ্যাঁ আপনার মতো এরকম কাণ্ড কানি হয় না। না, আপনাদের বেড়ার পাশে তখন তখন থেকে সেই এক কথা। আরে আমাদের বেড়াল তো, আমাদের বেড়াল আমরা বুঝবো, আপনারা তো মাথা কাম মুরগি। যান যান যান, ধরে গিয়ে ঘুমানো দিয়ে যান। আর রাত্রে জ্বালাতে যান। আর শুনুন, আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, ওটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। কাল সকালে ওদের ডাক্তারখানায় চলে যাবেন, গিয়ে আপনি মাথাটা দেখিয়ে নেবেন। আজ রাত্রে যত জ্বালাতো যান। তুমি উঠে পড়েছো চারু? ওই পাশের বাড়িতে গোসাই দত্তকে একটা কথা বলতে গেছিলাম। কি এমন কথা যে রাত 2টোর সময় ঘুম ভাঙিয়ে ডেকে তুলে বলতে হয়? আর সময় ছিল না? একটা বাজ পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শুনতে পেলাম ওদের বেড়াইটা খালি ডাকছে। ডাক তো নয়, যেমন কাঁদছে। ভাবলাম ছাদে রয়েছে বেড়াইটা, বৃষ্টিতে নিশ্চয়ই ভিজে সারা হচ্ছে। আমাদের ছাদে গিয়ে টর্চ মেরে দেখলাম যা ভেবেছি ঠিক তাই। ওই বৃষ্টিতে ভিজে গিয়ে বেড়াইটা চুপু চুপু হয়ে কাঁপছে আর কাঁদছে। বেড়াইটার জন্য বড্ড মায়া হয়েছিল চারু। গোসাই দত্তকে না ডেকে পারলাম না। দেখার ফলটা কেমন পেলে? ওই তো শুনছিলাম জানলা থেকে দাঁড়িয়ে। কি বলতে বাকি রেখেছে তোমাকেও? আচ্ছা আচ্ছা, গোসাই দত্ত কি প্রকৃতির লোক তোমার কি অজানা? অমর লোককে মাঝরাত থেকে ডাকাডাকি করলে সে কিরকম ব্যবহার করতে পারে তোমার একবারও ভাবা উচিত ছিল না। যাচ্ছে তাই বলে অপমান করবে। তার শুনে তোমার ভালো লাগলো তো? নিজের বউকেই যা না তা বলে, ধরে ধরে পেটায়, সে আর আমাকে কি ভালো কথা বলবে? তো অমর লোকের কাছে যাওয়া বেশি শুনি। আর যায়, খুব শিক্ষা হয়েছে আমার। তোমার হবে শিক্ষা, সেটা মানে আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা আচ্ছা, তোমার কোনো বোধ আছে? তুমি একটার পর একটা যত সব আজগুবি কাণ্ড ঘটিয়ে চলেছো। পাড়ায় তোমাকে যদি কম হাসা আসতে হয়, তাতে তো তোমার কোনো ভয় করলো না। জ্বালা তো সব আমার, লজ্জায় মুখ দেখাতে পারে। ওই যে হ্যাঁ, ওই যে তোমার বন্ধু হরেন বাবু, তার মা মারা গেলে মায়ের শ্রাদ্ধ কর্মে কিন্তু নেড়া হবে না। কোন আখে তার সঙ্গে বসে তুমিও নেড়া হলে বলো তো?
হরেন আমার ভাইয়ের মতো মায়ের মৃত্যুতে বড্ড ভেঙে পড়েছিল। তারপরে তোমাকে লড়াইতে হবে। তার জন্যে নয়, তবে তোর তো ভাই বোন কেউ নেই, স্ত্রীও গত হয়েছে, ছেলেও বিদেশে। ওর দুঃখটা শেয়ার করবে এমন তো কি ওর কাছে ছিল না, তাই আমি নিজেকে ওর ভাই ভেবে। আশ্চর্য, ভগবান যে তোমার মাথা কি দ্রব্য দিয়ে করেছেন কি জানি। কিন্তু হরেন যে এতে কি শান্তি পেয়েছিল, বলেছিল যদুপতি তুমি আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি। আচ্ছা আচ্ছা চারু কারো দুঃখের সময় তার আপন করতে চাওয়া দোষে? আরে দোষের কথা না। তোমার তো আবার কারো দুঃখ দেখলে মাথাটা ঠিক থাকে না, এই মাথার পোকাগুলো পিলি করে ওঠে। আচ্ছা তুমি একবার ভেবে দেখেছো এই যে গোসাইবাবুর যে কাণ্ডটা ঘটালো, কাল সকালে সারা পাড়াবাড়ি ঘুরে ঘুরে বলে বেড়াবে না? তাতে তোমার মানটা থাকবে তো? যা বলেছো, ও যা লোক জনে জনে ডেকে ডেকে বলবে, তাতে কত মিথ্যের রং চড়াই দেখো। আমাকে দেখতে হবে না, তুমিই দেখো। এই শোনো, এই শেষবারের মতো বলে রাখো, কারোর জন্য যদি দুঃখ কষ্ট হয় এই ঘরের মধ্যে বসে কেঁদে। এর যদি তুমি কোনো কাণ্ড ঘটিয়েছ আমি কিন্তু ধৈর্য থাকবে না, আমি সোজা বর্দার বাড়ি চলে যাবো। কি কেমন ব্যাপার বলো তো? একটু বলে বলে হত হয়ে গেলাম, তুমি মানে একটা কথাও শুনবে না। কি বলছো তুমি চারু? এই তোমার কথা আমি শুনি না? তোমার কথা আমি শুনি না? এই যে তুমি আমাকে স্টেশনে গিয়ে ভিখিরিদের সঙ্গে মিশতে নিষেধ করেছিলে, আর তেমন যায়, যদিও বা যাই কালে বদলে। আসলে কি জানো, ওদের দুঃখ কষ্টের কথা কেউ একটু দরদ দিয়ে শুনলে ওরা একটু মনে শান্তি পায়। তাই বলে ভিখিরি দিনে পিকনিক করতে যাওয়া? ও আচ্ছা পশ্চিম দাদা এমনটা কেউ কখনো শুনেছে? ওদের জীবনে আমোদ আহ্লাদ বলে তো কিছু নেই, তাই মাঝে মধ্যে এক আধ দিন। এখন তো আর যাই না। আগে বিকেলে স্টেশনের দিকে যেতাম, ওখানে বসে ওদের সাথে একটু কথাবার্তা হতো। এখন তো ওই সন্ধ্যেবেলায় পার্কে গিয়ে একা একা চুপচাপ বসে থাকি। যাকে যা বললাম মনে থাকে যেন। অনেক রাত হয়েছে, আপা মুখে ঘুমোতে এসো। যাচ্ছি। তাড়াতাড়ি এসো, আবার থুম মেরে বসে দেখো না। না না। আচ্ছা চারু, আবার কি হলো? চারু চারু আমি কি কোনো দোষের কাজ করেছি? জানি তোমাকে বলে বোঝানোর সাধ্য আমার নেই গো। বলছে পরে কে কে ওখানে? দেখে ফেললে তুমি? কি হচ্ছে দেখতে পেলে? তাকান না। এই নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করো না প্লিজ, চারু, কিছু জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করবো না মানে? এই সংসারে আমরা দুটি মাত্র মানুষ, একসঙ্গে থেকে থেকে আজ বুড়ো হয়ে গেলাম। শেষ বেলায় এসে যদি তুমি তোমার কথা আমার কাছে গোপন করো, আমি আমার কথা তোমায় না বলি, তাহলে আমরা দাঁড়াবো কোথায় বলো তো? আরে বাবা, কাকে হাত নাড়ছিলাম বললে তুমি বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, একটা বলে দেখো না। তুমি ভাববে আমার মাথার বুঝি ঠিক নেই। সে তো রোজই ভাবি, আর খুব বেঠিক কিছু ভাবি না। জানলা দিয়ে আমি যাকে দেখলাম হ্যাঁ, তিনি আজকের মানুষ নন, তিনি হলেন সেই 1000 বছর আগেকার বোগদাদ, সেই বোগদাদের একজন খলিফা, শাহ হারুন আল রশিদ। তাকে তুমি দেখলে? হ্যাঁ গো, দেখে আমার হাত নাড়লে? হ্যাঁ। কবে থেকে হচ্ছে সব? রাত 8টা, 8:30 হবে। পার্কের ওই বেঞ্চটায় বসে আছি, লোকজন বিশেষ দেখতে। হঠাৎ একজন মানুষ আমার পাশে এসে বসলেন, দরবেশের মতো পোশাক। কথায় কথায় জানলাম তিনি ওই বোগদাদের খলিফা হারুন আল রশিদ। তুমি তো জানো চারু, কত বিরাট মনের মানুষ ছিলেন তিনি। অত বড় এক রাজ্যের রাজা হয়েও তার মনে কোনো শান্তি ছিল না। কে কোথায় কাঁদছে, কার কি অশান্তি, কার কি কষ্ট, এই ভেবে ভেবে ঘুম হতো না মানুষটা।
তলোয়ার বাহক মসরুর, মুসির জাফর আর কয়েকজন অনুচরকে সঙ্গে নিয়ে সারা রাত নগরময় ঘুরে বেড়াতেন হারুন আল রশিদ। মানুষের কান্না কাউকে কাউকে এমন করে টানে যাবে। তবেকার খলিফা তোমার পাশে এসে বসলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লোকটা তোমাকে এই বলে তার পরিচয় দিলে তুমি তাই বিশ্বাস করলে? মজা করতে পারে, মাথার গন্ডগোল আছে হয়তো, এমনটা ভাবছো না কেন বলো তো? আরে পাগলি, তা ভাববো কেন? তিনি তো জ্যান্ত মানুষের মতো নন। তার মানে তিনি তো ছিলেন ছায়ামূর্তি। এলেন আমার পাশে, বসলেন, কথা বললেন, মিলিয়ে গেলেন। বিশ্বাস হচ্ছে না? কিন্তু কিন্তু এরকম তো হয়। ধরো 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 রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি মা কালীকে দেখতেন না? মা কালী আসতেন, তার সঙ্গে কথা বলতেন। ধরো আপনার মা, তাকে তো তুমি নিজে চোখে দেখেছো কেমন সুস্থ স্বাভাবিক ছিলেন না। কিন্তু কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মা বাবাকে প্রায়ই দেখতে পেতেন, মায়ের সঙ্গে কথা বলতেন বাবা। হ্যাঁ, বাবা নিজে বলেছে আমাকে, মা নিজে বলেছে আমাকে, কারোর কাছে অতীত দিনের মানুষ এইভাবে দেখা দেয় যান। কি হলো চারু? যদুপতি, হ্যাঁ যদুপতি তোমাদের আরে বর্দা, আসুন আসুন, ডিস্টার্বের কি আছে বর্দা? আসুন, বসুন বসুন। আরে তুমি আমার ব্যস্ত উঠে এলে কেন? আরে ছিছি, আপনি গুরুজন মানুষ, আপনার সামনে চেয়ারে বসা, আমি বরং আপনার পাশে বসি, কেমন? বসুন। হ্যাঁ বসুন। আজকাল তো আমাদের বাড়িতে আসা একদম ছেড়েই দিয়েছেন বর্দা। সে কি কথা? এই তো দিনের আগে ঘুরে গেলাম, ভুলে গেছেন? আরে না না, ভুলবো কেন? আসলে তো আপনি আগে রোজই আমাদের বাড়িতে আসতেন। আপনার ছোট বোনটার হাতে চা না খেলে আপনার রোজ চলতো না। তা যা বলেছো সবই ঠিক, কিন্তু হালে না শরীরটা আজকাল আর ও সুগারটা বেড়েছে বোধহয়। সত্যি বর্দা, সুগারটা যে আপনাকে কি ভোগান্তিতে ফেলেছে। বর্তমান সুগারের প্রবলেম। আমার তো কোলেস্টেরলের সমস্যা, তুমি তো জানতে। ও জানতামই তো। আসলে হয়েছে কি, ওই আমার বন্ধু হরেন, আরে তোর মা মারা গেল। ওই হরেনের কথাটাই তো সবসময় আমার মাথায় ঘোরে, সেই জন্য ওর নামটাই মুখ দিয়ে ফস করে বেরিয়ে এলো। তা ওরকম হয়? হ্যাঁ। তা শোনো যদি চারুর মুখে সব শুনলাম, চারু তো বড্ড ভেঙে পড়েছে। ভেঙে পড়ার তো কথা বর্দা। হ্যাঁ, ছি, কি সব কাণ্ড আমি করে বেড়াচ্ছি বলুন। কি সব কাণ্ড করে বেড়াচ্ছি। এই চারুর মতো মানুষ বলে এখনো আমার সঙ্গে সংসারটা করে যাচ্ছে। নিজের ওপর নিজের কাজের জন্যই আমার এক সময় ধিক্কার এসে যায় বর্দা। ছি। শুনলে তো বর্দা, ওর মুখে এই সমস্ত কথা ন্যাকামো ছাড়া কি মনে হয় বলো তো? ঢঙের কথা নেই সব। ভাই তুই থাম তো। আচ্ছা যদুপতি, হ্যাঁ তুমি যা বললে তা কি তোমার অন্তরের কথা? আমি চোখ ছুঁয়ে বলছি বর্দা। আপনি তো জানেন আমি মিথ্যে কথা বলি না। তা তুমি কথা না, সেটাও ঠিক।
আর কিছু না হোক, আর কিছু না হোক, মানুষের দুঃখ কষ্ট আমি একটু একটু হ্যাঁ বুঝেছি, বুঝেছি। আপনি বলবেন এই নিয়ে বাড়াবাড়ি করে ফেলি, তাই এক্স্যাক্টলি। আচ্ছা তাই যদি হয় চারুর কষ্ট আমি বুঝবো না? আরে এই জন্যই তো তোমার সাথে একটু কথা বলছো। হ্যাঁ বলবো। চারু তো মিছিমিছি দুশ্চিন্তা করছে না। না, তার ভেঙে পড়াটাকে জাস্টিফাই সেটা বুঝছো তুমি? তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এখন কি করো? এক্স্যাক্টলি। দেখো যদুপতি, এভাবে তো কাউকে চলতে দেওয়া যায় না। কাকে? আমাকে তো তোমার মধ্যে এক ধরনের কি বলবো একটা পাগলামো। তাছাড়া কি বুঝে সুঝে সব করো কি করে আমার মাথায় আসে না। একটার পর একটা যত সব আজগুলি কাণ্ড ঘটিয়ে চলেছে। সেসব তো আছে। তারপর হালে শুনলাম তুমি নাকি আবার ওই হারুন অল রশিদকে দেখতে পাচ্ছ। হ্যাঁ বর্দা, কেন হচ্ছে এসব? তা তো বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি। তবে এই নিয়ে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। চারু এসব কথা কাউকে বলতে নিষেধ করেছে, আমি বলছিও না। সারাদিন ঘরে থাকছি, দেখছেন তো এই একটার পর একটা চিঠি লিখে যাচ্ছি। এই কথা শুনছি না, অবাধ্য হয়ে পড়ছি, তা তো নয়। তোমার তো অনেকগুলি ছিল। ছিল বলছেন কেন বর্দা? যা সব গুণ ছিল সব ইনট্যাক্ট আছে, একটাও খাওয়া যায় না। তুমি ওকে আসল কথাটা বলো বড়দা, ওর এই ডাকা পড়া মোটে আমার ভালো লাগছে না। হ্যাঁ বলুন। শোনো যদুপতি, আমরা ভাবছি তোমাকে একজন ডাক্তার দেখিয়ে নিলে কেমন হয়? মানে একজন সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, মাথা কি আমার সত্যি খারাপ হয়েছে? আরে কি ভাবছো? আমরা কি তোমাকে পাগলা গারদে ঢোকাতে যাচ্ছি না? তা নয়, একজন ডাক্তারের সাথে জাস্ট একটু কনসাল্ট করে নেওয়া, এই আর কি। আরে বাবা, আমরা যা করছি তোমার ভালোর জন্যই তো। আর সে তো 100 বার ঠিক কথা চালু, কিন্তু মাথার ব্যাপার তো কোনো রকম গন্ডগোল টের পেলেই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হয়, নইলে বিষয়টা পেকে যেতে পারে। ঠিক কিনা বর্দা? যথার্থ কথা। দেখেছিস চারু, আমি তোকে আগেই বলেছিলাম যদুপতিকে নিয়ে একবার ডাক্তার দেখিয়ে দে। আরে না, আপনারা লেট করেছেন বলে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ। ওই কাজটা আমি নিজেই করে নিয়েছি। কোন কাজটা? এই যে মাথার বিষয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ দেওয়ার কাজটা আমি নিজেই করে নিয়েছি। ওই আমায় কিছু বললে না তো? সাইকিয়াট্রিস্ট দেখালে? আরে বাবা, তিনি সাইকিয়াট্রিস্ট নন, তাহলে তবে ওর অভিজ্ঞতার কাছে পৃথিবীর যে কোনো সেরা সাইকিয়াট্রিস্ট শিশু। কে? তিনি হলেন ওই বোগদাদের খলিফা শাহেনশাহ হারুন আল রশিদ। আরে বাবা, 1000 বছরের উপর অভিজ্ঞতা যান, তার চেয়ে বড় বিশেষজ্ঞ কে আছেন বলুন? আমি তাকে সব খুলে বলেছি, আমার সমস্ত কথা খুলে বলেছি। তিনি আমার সব কথা শুনে বললেন, মাথা তোমার ঠিক আছে। আরে মাথা তোমার ঠিক আছে, গো অ্যাহেড, গো অ্যাহেড, চালিয়ে যাও। কিন্তু খেয়াল রেখো, তোমার জন্য তোমার আশেপাশের লোকজন বিব্রত হচ্ছেন, সেটা যেন না হয়। কিরম বুঝছিস চারু? আমার বোঝার কি আছে বড়দা? আমার মাথায় কিচ্ছু আসছে না। যা ভালো বোঝা তুমিই করো। আচ্ছা যদুপতি, হ্যাঁ বলুন। তোমার ইচ্ছে তুমি ওই হারুন অল রশিদের সাথে কনসাল্ট করেছো, এত ভালো। হ্যাঁ, এবার আমাদের ইচ্ছে, আমাদের পছন্দ মতন একজন ডাক্তারের সাথে কনসাল্ট করে দেখাই যাবে। কিন্তু বর্দা, তাতে ওই খলিফার মতো একজন মানুষ, তার রায়কে তুচ্ছ করা হচ্ছে না। তিনি তো আমাকে ভেবে চিন্তে বুঝে শুনে চলতে বলেছেন, আমি চেষ্টাও করছি। আর ডাক্তার তো পালিয়ে যাচ্ছে না। এরপর আমার আর কি বলার আছে? দেখাই যাক কটা দিন। আর না, তোমার কোনো বেটার সাজেশন থাকলে বলুন না। বলো চল। কিছু বলবি? কি আর বলবো, খুব ভালো বুঝতে পারছি আমাদের কপালে না অশেষ দুর্গতি আছে। এর মাথাটা গেছে, কিন্তু চালাকি বুদ্ধিটা আছে 16 আনা। হ্যাঁ, আরে না, আসলে আমাকে নিয়ে ভুগছে তো অনেকদিন, আমার উপর রিলাই করতে পারছে না। আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি ওই চিঠিপত্র লিখছিলে, তাই লেখো। হ্যাঁ। আমি আজ আসি। হ্যাঁ, তাহলে তোমার কথাই রইলো, পরে অবস্থা বুঝে একটা ব্যবস্থা করা যাবে। সেই ভালো, সেই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যদুপতি, হ্যাঁ। এই এত চিঠি যে তুমি লিখছো, এগুলো লিখছো কাকে? চারু জানে রোজ 5খানা 6খানা করে চিঠি লিখে ডাকে ফেলছে বড়দা। সংসারে অর্ধেক টাকা এই ডাক খরচ উজাড় হয়ে যাচ্ছে। এটাও কি কোনো সুস্থ মাথার লক্ষণ? ওই যদুপতি বললে না তো কাকে চিঠি লিখছো। চারু জানে তো। আরে তুমি বলো না। আজ লিখছিলাম হ্যাঁ
জো বাইডেন। কে জো? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রসংঘের মহাসচিব, আমাদের রাষ্ট্রপতি আর কয়েকজন গণ্যমান্য পলিটিশিয়ানকে ওই ওই প্যালেস্তাইনে যে কি চলছে বর্দা, ওখানকার দুর্দশার কথা ভেবে নিজেকে আর স্থির রাখতে পারছি না। তাই এই বড় বড় মানুষদের চিঠি লিখছি, যদি এই সমস্যার কোনো সুরাহা হয় এই ভেবে। মানে চিঠি লিখে এসব সমস্যার সমাধান হবে মনে করছো? কিন্তু এছাড়া আমি আর কি করতে পারি বলুন? চিঠি লিখলে তবু তো মনটা একটু শান্তি পায়। এই মুখ তুলে কথা! জিভ কেটে ছিঁড়ে ফেলো! কি আমার বলেছি আমি? আবার বাড়ি থেকে বার করে দেবো কিন্তু! এই কি হলো? ওই পাশের বাড়ি গোসাই দত্ত রোজই চলছে বর্ধা এসব। মীরা মানে গোসাইয়ের বউ, বাচ্চা মতো মেয়েটা কি অত্যাচারী যে সহ্য করে চলেছে বর্দা। ওকে দেখলে আপনার বড্ড মায়া হবে। থাক, তোমাকে এই নিয়ে আর উতলা হতে হবে না। ওই অসভ্য লোকটার মধ্যে সেদিনও তো মাঝরাত থেকে হাজির হয়েছিলে, অপমানও তো করেছে তেমনি। আচ্ছা শোনো, তুমি ও সমস্ত নিয়ে ভেবো না, তুমি আমার সাথে এসো এসো এসো। তুমি ওই চিঠিপত্র লিখছিলে, ওইখানে বসে বসে চিঠিপত্র, ভয় নেই, এসো এসো। তুমি ওসব ব্যাপারে মাথা দিও না, চলো বসো ওখানে, বসো। হ্যাঁ হ্যাঁ বসো। আমি আজ আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে রে ব্যাগটা দে। শোনো, আমি বড়টাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসছি। হ্যাঁ, কিচ্ছু হবে না বাবা, আমি যাবো আর এক্ষুনি আসবো। আর একটা কথা, নিজেকে কিন্তু একদম ওদের ঝামেলায় জড়াবে না, কেমন? আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। কাকা বাবা, আমাকে মারছে, কাকা বাবা, আমাকে মারছে। যা দেখছি তুমি তো একেবারে ডাকাতে রাতে পড়েছো মা। আমি আর কি পিহিতি বা করতে পারি? বসো মা, বসো 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 বসো। তুমি শান্ত, এত শান্ত লক্ষ্মী মেয়ে যে মীরা, গোসাইবাবু যে কি করে তোমার উপরে এত অত্যাচার করেন। কি এমন দোষের কাজ করেছি আমি? ওর জামাটা ইস্ত্রি করতে বলেছিল, আমি ভুলে গেছি। তা নিয়ে যা বলে শোনাচ্ছিল, আমি সহ্য করতে না পারি একটা দুটো কথা বলতে আমার চুলের মুঠি ধরে সজনে ধরে, যে ভালো লাগে না। তোমার কষ্ট দেখে কি আমাদেরও কম দুঃখ হয় মা? আমরা তো গোসাইবাবুকে এর আগে কতবার বুঝিয়ে সুঝিয়ে বলার চেষ্টা করেছি, তিনি তো আমাদের কোনো কথাতেই আমল দেয় না। কি হলো কি? এখানে কি নাকা হচ্ছে? চলো ঘরে চলো! গোসাইবাবু, এই থামুন তো! ও আপনি কি বলবেন আমি জানি। চারটি উপদেশ দেবেন তো? ওসব আপনি অন্য লোকে তুলে রাখুন। শুনুন, আমরা দত্ত বাড়ির ছেলে, হ্যাঁ? ওই বউ আর ভেড়া হয়ে সংসারে চড়তে আসি। কি হলো কি? চলো ঘরে চলো! চুলের ঝুড়িটা ধরেছি কি না ধরেছি, উনি একেবারে প্রাণ বাঁচাতে ছুটে আসছে, আবার চোখ থেকে গঙ্গা জল বইছে। রাস্তামো হচ্ছে না? এ তুমি কি ভালো কথায় যাবে, না তোমার এই চুলের মুঠি ধরে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবো? আরে মীরা কি এখানে ছাড়তে এসেছে? যাবে তো বটেই। আপনি ঘরে গিয়ে একটু শান্ত হয়ে বসুন, ও নিজেই যাবে তো। কেন এখন যেটা কি হচ্ছে? আমার কথায় গেলে দিন মান যাবে নাকি? আরে ভয় পেয়েছে তো। রাখুন তো! ভয় ভয়ের কি আছে? হ্যাঁ, আমি কি ওকে গলা টিপে মারতে গেছি? তুমি তাও করো। এই! বড্ড বাড়াবাড়ি করছো। আর একটাও তুমি বাজে কথা বলো, তোমার এই চোয়াল আমি ভেঙে গুড়িয়ে দেবো। কোনো কথা শুনতে চাই না, চুপচাপ চলো, না হলে কিন্তু এখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাবো। আরে আপনি কেন এত রাগারাগি করছেন? চারু আসুক, এসে ওকে দিয়ে আসবে। আপনি এখন জানতো ওকে না নিয়ে না আমি এখান থেকে এক পাও নড়ব। ওর জিতটাই বজায় থাকবে, আমার হুকুমের কোনো দাম নেই। হ্যাঁ, ও যাবে না, না ও যাবে কিনা আমি দেখছি। দাঁড়ান 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 দাঁড়ান। দাঁড়াবো মানে? আমার বাড়ি থেকে ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাবেন, সেটা আমি অ্যালাউ করবো না। আপনি এলাও না করার কি? ও, এটা আপনার বাড়ি বলে আপনি জোর করাচ্ছেন? তাহলে শুনুন, এটা যেরকম আপনার বাড়ি, তেমনি ও আমার স্ত্রী। বাজে ঝামেলা পাকাবেন না, হ্যাঁ? আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি। কেন কাকা বলছো এসব বলছো? তুমি যাও, আমি একটু বাদেই আসছি। তুমি এক্ষুনি যাবে, চলো! এই, চলো! ছাড়ুন ওকে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আমি ওকে নিজে গিয়ে দিয়ে আসছি। আপনি যান যান, আপনি যান যান। 1 মিনিট যেন দেরি হয় বলে দিলাম। আপনার যান। ও বড্ড রেগে উঠেছে কাকাবাবু, এখন গেলে আর আসতে পারবে না। কিন্তু আমি তোকে গায়ের জোরে ঠেকাতে পারবো না মা। ও তো তোমাকে নিয়ে যাবেই। এই এক কাজ করি, এই বাইরের দরজাটা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ বন্ধ করে দিয়েছি।
এইটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এইটা খুব ভালো হয়েছে। আরে এটা আপনি কি করলেন? আরে যে মেজাজে আপনি রয়েছে, এক্ষুনি মীরাকে আপনার কাছে পাঠাতে ভরসা হচ্ছে না। আপনার মাথায় তো আগুন জ্বলছে মশাই। সেই আগুনে তো আপনি ঘিটা ঢাললেন। আমাকে হুজুম দিয়ে ঘর থেকে বার করে আমার স্ত্রীকে ঘরে রেখে দরজায় খিল, সেটা ভালো না তো? সে আমি বুঝতে পারছি না। ও তাহলে আবার আমাকে বোঝাতে হচ্ছে? এটা শুনুন, আমার স্ত্রীর ওপর না আপনার দরদটা একটু কম হলে ভালো হতো। হ্যাঁ, আরে দরজা তো আমি এক্ষুনি লাথি মেরে ভেঙে দিতে পারি, কিন্তু আপনার তো কোনো ঠিক বিঠিকের জ্ঞান নেই। আর সেই জন্য আপনি অপকর্মটা করে বসলেন, আর সেটা বিবেচনা করে আমি এখনো দরজাটা আস্ত রেখেছি। হ্যাঁ, ভালো ভালো দরজাটা খুলুন, নাহলে মাথা কাপা বলে রেয়াত করবো না বলে দিলাম। মাথা খাপা আমি? তা নয় তো কি আমি? আমি চলে যাচ্ছি কাকাবাবু। এ যাবে, আগে ওকে একটু ঠান্ডা করি তারপরে। কি কাকে ঠান্ডা করবে? আমাকে? এই যে বুড়ো বারবার সাবধান করছে, কিন্তু ওকে আসতে দিন। একটু একটু করে কিন্তু আমার মাথায় রক্ত চলে যাচ্ছে। বুড়ো তুমি বড্ড বার করেছো, তোমার তেল কিন্তু আমি ছড়িয়ে দেবো। বলবেন কিনা বলুন আগে। ও বড্ড রেগে উঠেছে কাকাবাবু, যা তা কাণ্ড করে না। আমি বরং যাই, আমার যাওয়ার হবে। আরে গিয়ে কি মরবে? এই যে শেষবারের মতো বলছি, ওকে কিন্তু আসতে দিন। হ্যাঁ, আরে সে হবে তো। হবে কোন মানে? আবার বলছি, কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না। আরে মাথা কাপা লোকের কাছে ঠিক করে জ্ঞান থাকে না। বাবা, এই তো দেখছি শিয়ানা খাতা। ঠিক আছে, এবার আমি ক্লাবের ছেলেদের ডাকছি। হ্যাঁ, যে যে টাইট করে চাল, আমার তো কিছু করার নেই। মাথাটা বা বুড়ো, তোমার কি হাল করি আমি দেখো, দাঁড়াও। আমি চলে গেলে ভালো করতাম কাকাবাবু, এবারেও আপনার উপর ঝামেলা করবে। আমি তো কোনো দোষের কাজ করিনি মা। আর আর বিনা দোষে যে তোমাকে পীড়ন করে, সে তো আমাকে এরকম দু চারটে কথা বলতেই পারে। দরজা খোলো। এই 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 চারু এসে গেছে, চারু এসে গেছে। তুমি ঘরে যাও মীরা, আমি একটু বাদেই তোমার কাছে আসছি। গোসাইবাবু আমায় কিচ্ছু বলবেন না। আপনি কিন্তু ভাই আমার কথা দিয়েছেন, ওর উপর রাগ করবেন না। কাকিমা, আমি তো এমনিতে খুব ঠান্ডা, ওই মাঝে মধ্যে আমার মেজাজটা এরকম বিঘ্নতার বলি তো। আসছি কাকাবাবু। এসো। আচ্ছা কাকিমা, আপনি বলুন, আচ্ছা আপনি যদি থাকতেন এত ঝামেলা হতো বলুন তো? এই তো আপনি এলেন, কি সুন্দর ঝামেলাটা মিটে গেল দেখুন। তাহলে বুঝুন সঞ্চারটাকে পাকায়। চারু, থাক, ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওরা বুঝবে। তুমি কেন মাঝখানে ঝাঁপিয়ে পড়তে গেলে? এত করে নিষেধ করে গেলাম, তারপরেও। সে তুমি ঘরে থাকলে বুঝতে। গোসাই, গোসাই একটা অমানুষ, একটা বাজে টাইপের গুন্ডা। আমি কোনো দোষের কাজ করিনি চারু। দোষের কথা হচ্ছে না, তোমার সব ভালো, এই বাড়াবাড়িটাই খারাপ। পরের দুঃখে কষ্টে মানুষের মনটা গরম হতেই পারে। তাই বলে তোমার মতো কেউ করে? পরের দুঃখে বেসামাল হচ্ছ। এবার আমার দুঃখটা একটু বোঝো।
বল মা কেন জনম দিলি, বল মা কেন জনম দিলি, আমি চোখের জলে ভেসে বেড়াই, দুঃখ ছাড়া সবই হারায়, এ ভব সাগরে মাগো পেলাম না যে ঠাই, বল মা কেন জনম দিলি, বল মা। স্যার স্যার আমি কি খুব বেসুরো গাই স্যার? না না, গান আপনি ভালোই গান, তবে খুব দুঃখের গান তো। হ্যাঁ স্যার, এ তো গান না, আমার কান্না। নিজেই পদ রচনা করি, নিজেই সুর করে গাই। আসলে দুঃখের কথা শোনা আমার বারণ আছে, তাই কান চাপা দিয়েছিলাম। কিছু মনে করবেন না ভাই। আরে আপনি কি আমার থেকেও দুঃখী? বলতে পারবো না, তবে দুঃখের কথা শুনলে কেমন একটা হয়, সইতে পারি না। তাই দেখছেন না, এই পার্কের কোণে এই বেঞ্চটা একা একা চুপচাপ বসে আছি। আপনি বসুন, আপনি শান্তিতে বসে থাকুন। আমি তো এসবের কিছু জানতাম না স্যার, সরি। না, না, না। আপনার কি দোষ? আপনি বসুন বসুন। আপনি লোকটা বেশ। আচ্ছা, আপনার নামটা কি? পড়ান পড়ান হালদার। ও, আচ্ছা, আপনার এরকম একা একা বসে থাকতে ভালো লাগে? না না, রোজ রোজ একা একা থাকি না, মাঝে মধ্যে একজন আসেন। আজও আসবেন ভেবেছিলাম, কিন্তু এখন আর তাঁর আসার কোনো চান্স নেই। আমি একলা থাকলেই তিনি আসেন কি না? তাহলে আমি বরং যাই। হ্যাঁ না 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 না, বসুন বসুন বসুন, ওর সঙ্গে পরে ঠিক দেখা হয়ে যাবে। বসুন, আপনাকে ভুলেই ফেলি। আমার সঙ্গে দেখা করতে আসেন হারুন আল রশিদ। রশি, হ্যাঁ। নামটা বেশ চেনা চেনা আরে লাগছে। তার নাম কার না জানা বলুন তো? তিনি হলেন সেই 1000 বছর আগেকার বগদাদ, সেই বগদাদ শহরের একজন খলিফা, সাহেব শাহ হারুন আল রশিদ। তিনি আপনার কাছে আসেন? আসেন মানে আমি দেখতে পাই, এই আর কি। আচ্ছা, এটা কি মাথা খারাপের লক্ষণ? কেন বলুন তো? এই সব মানুষ তো কিছু না কিছু দেখে। হ্যাঁ, আমিও দেখি, আমার চোখের সামনে হঠাৎ হঠাৎ পুলিশ ভেসে ওঠে। পুলিশ? হ্যাঁ, এই পুলিশ কেন? হয়তো একটা থানার পাশে থাকি, ওই জন্য বোধ হয়। ও, তো পুলিশের সঙ্গে কি কথা হয় আপনার? না না, কথা তো হয় না। কথা হয় না? না, আমি কেবল দেখি হয়তো এই দিক থেকে একটা পুলিশ আমার দিকে এগিয়ে আসছে। ও। আমি মাথা জায়গায় অমনি মিলিয়ে যাই। আবার ধরুন একটা পুলিশ এই দিক থেকে আমার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, আমি মাথা জায়গায় অমনি মিলিয়ে যাই। এই তার মানে ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হয়নি, সেই জন্য আপনি মাথা ঝাঁকান, তাই আপনার কথা হয়নি। কিন্তু আমি তো মাথা ঝাঁকাই না, সেই জন্য আমাদের দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। দাঁড়ান, এই যাত্রায় বুঝি রক্ষে পেলাম। রক্ষা পেলেন? বুঝলাম না তো কথাটা। না, আসলে যখন এখানে আসছিলাম, হ্যাঁ। একটা ছিনতাইবাজ আমার পিছন পিছন আসছিল। হ্যাঁ? হ্যাঁ, তাই হঠাৎ মনে ভাবনা এলো যে টাকাবাজটা শুকতে শুকতে আবার এখানে চলে আসবে না তো? ও, সঙ্গে অবশ্য 100 বেশি টাকা নেই, আচ্ছা। কিন্তু যৎসামান্য হলেও তো সেটাই আমার কাছে অনেক বড়। হ্যাঁ। আসলে আমাকে প্রতিদিন 1000-1500 টাকা কালেকশন করতেই হয়, ও, কিন্তু আজকে আমার মাথাটা কেমন চক্কর দিচ্ছে, শরীরটা কেমন টলে পড়ছে। তাই এই বেঞ্চটাতে এসে একটু বসলাম। হ্যাঁ, বসুন বসুন। গ্যাস সম্বল বায়ু আমাকে পুরো শেষ করে দিল স্যার। পুরো ডুবে গেলাম স্যার, পুরো ডুবে গেলাম। আচ্ছা, এই কিসের কালেকশনের কাজ আপনার? টাকা আমি দেখাচ্ছি। এটাতে মঙ্গলদ্বীপ অনাথ আশ্রমের যাবতীয় বিবরণ আছে। ও, অনাথ শিশুদের আশ্রম। আচ্ছা। আমি এই আশ্রমের হয়ে ডোনেশন কালেকশন করি। বাহ, এর চেয়ে ভালো কাজ আর কি আছে বলুন তো? কিন্তু কি বিশ্বাসে মানুষ আমাকে টাকা দেবে বলুন? হ্যাঁ। তাই এর মধ্যে আশ্রমের আচার্য থেকে মন্ত্রীর বক্তব্য সব রাখা আছে। হ্যাঁ, তাই তো দেখছি। আর এইটা দেখুন, এই যে এই অ্যালবামটা দেখুন, ছবির অ্যালবামটা হ্যাঁ। কেমন পাতায় পাতায় কেমন অনাথ শিশুদের ছবি দেখুন। হ্যাঁ। এই দেখুন, হ্যাঁ, দেখলে কেমন মায়া হয় না বলুন স্যার? তাই তো। আর এই যে এখানে দেখুন, এই হচ্ছে আমি।
এই আপনি কার পাশে দাঁড়িয়ে আছেন? ইনি তো আশ্রমের বড় কর্তা, শ্রী শ্রী মহানন্দ যোগী। ইনার চেষ্টাতে তো এই আসনটা গড়ে উঠেছে স্যার। হ্যাঁ, এরাই হলেন পরম পূজনীয়। যা বলেছেন প্রাতঃস্মরণীয়। হ্যাঁ, পরের জন্য জীবন উৎসর্গ করেছেন যিনি, তার চেয়ে বড় মানুষ আর কে আছেন বলুন? আপনিও কি কম ভালো কাজ করছেন? না না, আপনি আর এমন কি করছেন? এই আপাতত আমার কাছে 100টা টাকা আছে, এইটা দে, পরে আমার বাড়ি এলে না হয়। না না, এই যে আপনার সঙ্গে আলাপ হলো, আপনার বাড়িতে যাবো তখন দেবেন। না, আপাতত এইটা দে। পরে দিলে তো হতো। মন চাইছে এক্ষুনি কিছু দিতে, রাখুন। হ্যাঁ, একদিন একদিন যাব আপনাদের আশ্রমে। আসুন না, ডোনারদের মধ্যে তো অনেকেই আসে। রিটায়ার্ড লাইফ বসেই আছে, যদি মানুষের কোনো কাজে লাগতে পারি। হ্যাঁ, সেবার কাজ করতে চাইলে কার কাজের বা বলুন। এটা ধরুন, হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আজকাল হ্যাঁ, সাবধান। হ্যাঁ। আরে এ কি হলো পড়ান বাবু? সে চক্করটা স্যার। হ্যাঁ হ্যাঁ, আরে না না, এখানে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, আজকাল কালেকশন কিছু ঘোরাঘুরি করতে আরে পারবেন না, না ঠিক স্যার। আছে, এই 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 পাশেই একটা ডাক্তারখানা আছে, আপনি যদি আমাকে ধরে ধরে যেতে পারেন। না না স্যার, তার দরকার হবে না। আমি এখানে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবো স্যার। ও কিন্তু স্যার, বলুন। আমি ভাবছিলাম স্যার অন্য কথা। কি? আমি ভাবছিলাম স্যার, গরিব মানুষ স্যার, হ্যাঁ, আপনাকে মিথ্যে কথা বলবো না স্যার। আমি ওই ডোনেশনের কাজটা নিঃস্বার্থভাবে করতে পারি না স্যার। ও প্রতিদিন 1000-2 টাকা কালেকশন করলে তার থেকে 200 টাকা কমিশন পায়। আচ্ছা, আর তাই দিয়ে আমার দিনে কত প্রাপ্য ক্ষয় হয় স্যার। কিন্তু আজকে আর কিছু কালেকশন করতে পারবো না স্যার। পুরো ডুবে গেলাম স্যার, পুরো ডুবে গেলাম। আমার মাথায় একটা প্ল্যান এসেছে পড়ানো। কি বলুন তো স্যার? আমি যদি আপনার হয়ে ডোনেশন আদায় করে দেই। আপনি আমার হয়ে? হ্যাঁ, ধর আমার তো কোনো কাজকর্ম নেই, এই ব্যাগের কাগজপত্র আমি দেখে নিয়েছি, কাজটাও বুঝে নিয়েছি। ধরুন আপনি এখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলেন, আর ততক্ষণ আমি ঘুরলাম, কিছু না কিছু আদায় হবেই। আপনি আমার জন্য এতটা করবেন স্যার? না, শুধু আপনার জন্য কেন, এই আশ্রমের অনাথ আতুর শিশুদের জন্য তো কিছু করা হলো। এই যুগেও আপনার মতো মানুষ হয় স্যার? ছি 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 ছি, এসব কথা বলবেন না। তবে কি জানেন, এই 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 এলাকায় আমি কাজটা ঠিক করতে পারবো। আসলে এখানকার মানুষজন আমাকে ঠিক, আমি বলছিলাম কি, পাশেই তো স্টেশন, হ্যাঁ, ট্রেনে করে যদি আমি 2টো স্টেশন আগে চলে যাই, সেখানে ঘন্টা দিয়ে ঘুরলে কিছু না কিছু আদায় হবেই, আর আপনার বিশ্রামও হয়ে গেল। আপনি যা ভালো বলুন স্যার। ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নিন, আমি ব্যাগটা নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনাকে এইভাবে ফেলে রেখে যেতে আমার দুশ্চিন্তা হচ্ছে। না না, আমাকে নিয়ে ভাববেন না, আমি ঠিক করে যাব। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি আসি। কিন্তু স্যার, বলুন। আমি ভাবছিলাম অন্য কথা। কি কথা? তখন আপনাকে বলছিলাম না, হ্যাঁ একটা ছিনতাইবাজ আমাকে ফলো করতে করতে হ্যাঁ আসছে। হ্যাঁ, ওই ফেরের পাঁচটা। আপনি তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আর এই লাল জামাটা তো আমার গায়ে থেকে যাচ্ছে। ও ওই ব্রেকফাস্টটা, এই ব্যাগটা আর এই লাল জামাটা ফলো করতে করতে আসছিল। তাহলে মুখটা ব্যাগ করে করে চলছিলাম বলে মুখটা দেখতে পাইনি। তো ব্যাগটা যদি আমার এখানে এসে আমাকে ইনভেস্ট করে যা টাকা পয়সা আছে সেটুকু লুটে নিয়ে স্যার। কি হবে তাহলে? স্যার, একটা কাজ করলে হয় না স্যার? কি? আপনি আর আমি যদি জামাটা পাল্টাপাল্টি করে নিই। হ্যাঁ, খুলুন খুলুন খুলুন। কিন্তু স্যার, তাতে তো আবার আপনার বিপদ স্যার। কেন? আমি ভেবে যদি আপনাকে হেনস্থা করেন। আরে আমাকে কে কি করবে? আমি তো এইখানকারই লোক, এখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দোকানদার আমাকে চেনে। নিন নিন, খুলুন খুলুন খুলুন। বুঝলো স্যার? হ্যাঁ হ্যাঁ, খুলুন। হ্যাঁ, লাল জামাটাতে বেশ লাগছে আপনাকে স্যার। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি ব্যাগটা নিচ্ছি। হ্যাঁ
শোন, যেখানে গায়ে লাল জামা পিঠে কালো ব্যাগ, কোনো লোককে দেখেছিস এদিকে আসতে? কেন বলুন তো স্যার? ওই না, জিজ্ঞেস করছি তোদের, আমি থানা থেকে এসেছি। শোন, মা ফেরেক বাস, বুঝেছিস? একটা অনাথ আশ্রমের বউ কাগজপত্র নিয়ে ঘুরছে আর ডোনেশন তুলছে। ওই পার্কের ওই সামনের দোকান থেকে বললো ওরকম একটা লোকের দিকে ঢুকেছে, দেখেছিস? স্যার, স্যার দেখেছি তো স্যার, আমার পাশেই স্যার বসেছিল। স্যার লোকটা ফেরত স্যার বুঝতে পারিনি, আমার থেকে স্যার 100 টাকা ডোনেশন নিয়েছে স্যার। আপনি বলবি তো, এই কোন দিক আছে? স্যার এই পাওয়ার স্টেশনের দিকে স্যার। স্যার আপনি যার পার্কটা পারলে পেয়ে যাবেন স্যার। এদিকে? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি যান স্যার। স্যার তাড়াতাড়ি যান স্যার। বলো মা, কেন চলো অন্দিলি? বলো মা, কেন চলো? কি হলো, বাইরে কি করছো? ভেতরে এসো। দেখালে তুমি বা থানায় যাওয়া বাকি ছিল, সেটাও না করে তুমি ছাড়লে না। আবার বসে পড়লে যে? কেন বসতে কি? ওই জামাটা আগে ছাড়বে তো? ও ছাড়ছি। একটা চিটিং বাজে জামা পরে যে কি করে থাকতে পারো বুঝি না। ভাগ্যেশ্বর ব্যাগটা থানায় আটকে রাখলো, তাহলে ওটাকেই আঁকড়ে ধরে বসে থাকতে। এই যাও তো যাও, এই জামাটা বিদায় করো তো। থানায় যা কত রকম জেরার জবাব দিতে হলো। ভাগ্যেশ, ভাগ্যেশ বর্দার সঙ্গে ছিলেন। হ্যাঁ, বর্দা সব ব্যাপারে ভারী এক্সপার্ট। থাক, তার ভুল তোমাকে বিচার করতে হবে না, নিজের কথা ভাবো। কত রকম ঝঞ্ঝাট যে তুমি কাটাতে পারো, আজ তুমি তাই দেখিয়েছ। ছি 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 ছি, শেষমেশ তোমাকে থানা থেকে ছাড়িয়ে আনতে হলো। মানে বেআইনি তো কিছু করিনি, সরল মানুষ, ট্র্যাপড হয়েছি। সরল মানুষ? সরল রাজ্যের বোকা একটা গাধার মাথাতে না তোমার থেকে বেশি বুদ্ধি আছে। দেখো আমার মাথা নাড়ছে। এই শোনো, এরকম একটা কাজ করার পরে মানুষের একটা অনুতাপ হয়, লজ্জা হয়, তার বিন্দু মাত্র নেই তোমাকে। সবই আছে, তুমি তো আমার ভেতরটা দেখছো না। যা দেখছি সেই আমার যথেষ্ট গো। এবার যাও, ওই জামাটা বিদায় করো। আচ্ছা চারু, এই বর্দা থানা থেকে হঠাৎ কোথায় চলে গেলেন? বর্দা কি আজ আবার আসবেন? বর্দা এক্ষুনি আসবেন, আর সঙ্গে একজন আসলেও আসতে পারেন। না, বর্দা আমার জন্য এত কিছু করলেন, একটা থ্যাঙ্কস দেওয়া হলো না। কে আসবেন বর্দার সঙ্গে? আসবেনই বলা যায় না, যদি তার সুযোগ সুবিধা হয় তাহলেই আসবেন। কে? এলেই বুঝবে। ও ও বুঝেছি, সেই সাইকিয়াট্রিস্ট তো। বর্দা যা কথা বলছিলেন। আর দেরি করা চলে না, তাই বলে আজই? তাকে যখন দেখাতেই হবে, আর দেরি করে লাভটা কি বলো তো? আমাকে একবার বললেও না। তোমার মতামতে আর চলা যাচ্ছে না। আমরা যা করছি তোমার ভালোর জন্যই তো। এতে আমার মত নেই চারু। জানতাম তো, সেই জন্য তো তোমার মত দিতে চাই না। তোমরা আমাকে পাগল বানাচ্ছ। কি তুমি তুমি এত বোঝাবে কেন? আমি ঠিক আছে চারু। তাহলে ডাক্তার একবার দেখলে ক্ষতিটা কোথায়? তুমি যদি বোঝো আমি ঠিক আছি তাহলেই তো হলো। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। অযথা ওই ডাক্তারকে ডাকাডাকি করে। বরটা যখন তাকে নিয়ে আসছে তার সামনে আবার
না না, আমি কি কোনোদিন কোনো রকম অসভ্যতা করেছি? আমি তো সইতে পারি। তবে তবে এই দিনটার কথা ভেবে আমার ভারী ভয় হতো। ভয়? এই ভয় কিসে? কি জানি, হয়তো তোমরাও এই ভুলটা করবে এই ভেবে। আমি তো তোমাদের কোনো কাজে কোনোদিন বাধা দেই না, জোর জার করে বাধা দিতেও পারি না, স্বভাবে নেই। যা হবার হোক। এভাবে ভাবছো কেন? না, আর ভাববো কেন? আমি তো তোমাদের নৌকোতে উঠে বসে আছি, তোমরা যেমন চালাবে তেমন চলবো। যাই, জামা প্যান্টটা ছেড়ে হাত মুখটা ধুয়ে আসি। আসছি। ওই বর্দা এলেন বুঝি? হ্যাঁ। বেশ ছিলেন, বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। একটা বাচ্চা ছেলের ডেড বডি নিয়ে একদল লোক হরিধ্বনি দিতে দিতে যাচ্ছে। পিছন পিছন ছেলেটার বাবা কাঁদতে কাঁদতে চলেছে। ও, সে কি বুক ফাটা কান্না! ডাক্তারবাবু গাড়ির জানলা দিকে ওইদিকেই তাকিয়েছিলেন। ব্যাস, তারপরে কেমন অস্থিরতা শুরু হবেই তো। শুনেই আমার ভেতরটা কেমন করছে। আচ্ছা বর্দা, তুমি ডাক্তারবাবুকে কাছাকাছি তোমাকে ডাক্তারখানায় নিতে পারতে। বর্দা একটা শখ পেয়েছে। বলেছি না, উনি বললেন তার কোনো দরকার নেই, এক্ষুনি নাকি সব ঠিক হয়ে যায়। আর এসবের ব্যবস্থা নাকি ওর নামে ব্যাগে এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এই হলো যদুপতি। এর জন্যই আপনাকে এত কষ্ট দিয়ে ডেকে আনা। কিন্তু আজকে আপনার যা শরীরের অবস্থা দেখছি, আজ দেখা ডাক্তারবাবু যে একটা ব্যবস্থা নিচ্ছেন, এক্ষুনি সুস্থ হয়ে উঠবে। 2-5 মিনিটের ব্যাপার। এইসব কথার জন্য উনি দুঃখিত। ও, বলছেন মিউজিক থেরাপি। উনি একটা চিরুঙ্গা মুখে দিলেন, মুখের মাসলের ব্যায়াম হবে। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। না, মানে পাশের ঘরে উনি আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন। হ্যাঁ। যার চিকিৎসার জন্য আনলে এই ডাক্তারের হ্যাপার তো তার থেকে বেশি করবে না। একটু মনটা খুব, যে আমাকে খবর দিয়েছে সে বলল এমন সাইকিয়াট্রিস্ট নাকি খুব কম আছে। কিন্তু উনি যে অন্যরকম সেটাও বলেছেন। দেখ, ডিগ্রি তো অনেক আছে, তারপরে বিদেশেও গেছে। তারপর জানিস চারু, যেদিনকে যদুপতির কেস হিস্ট্রি নিয়ে ওনার চেম্বারে গেলাম, সেদিনকে আমাকে অনেক প্রশ্ন করলেন, খুব মনোযোগ দিয়ে শুনলেন, নোট করলেন। ওই সেদিন তো কোনো গোলমাল পাই। আচ্ছা, চেম্বারে পেশেন্ট কেমন দেখি? আর পেশেন্ট কেমন দেখি, তবে আজ আমার এসব রকম সকল দেখে না কেমন গোলমাল করে হচ্ছে। ভেতরে আমার হাসাহাসি চলছে। তাতে কি, হাসাহাসি মাত্র হচ্ছে মানে ডাক্তারের সাথে রোগীর সম্পর্ক সহজ হলে তো চিকিৎসার সুবিধে। আর ওরা হাসছে মানে ওদের মধ্যে একটা ফ্রেন্ডলি টার্ম তৈরি হয়েছে, সেটা তো ভালো।
ওই এর সঙ্গে আমার দু চারটে কথা ছিল, বাকি সব তো আগে জেনে নিয়েছি। আমার কাজ মোটামুটি শেষ, এখন শরীর মেজাজ দুটো বেশ ফ্রেশ লাগে। তবে আপনাকে আমি দু একটা প্রশ্ন করবো, একটু বসুন, একটু জেরা করবো, বসুন 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 বসুন। আপনাদের বিবাহিত জীবন কতদিনের? প্রায় 35 বছর। 35। ও, আচ্ছা, ওনার কিডনি দুটো কিরকম? কি? কিডনি এই শুনুন, কিডনি তো শরীরের ভেতরের জিনিস। আমার এমন দুর্ভাগ্য হয়নি যে ওর শরীর কেটে চিড়ে তারপর কিডনি দেখতে হয়েছে। তাছাড়া ভেতরের জিনিস দেখা যায় না। প্রত্যেক মানুষের ভেতরেই আরেকটা মানুষ থাকে, তাকে কাটাচেরা না করেও দেখা যায়। কি যায়? যার যদুপতির ভেতরেও আরেকটা মানুষ আছে, তাকে কখনো দেখেছে? সে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো হাই তোলে। কিসে তার সুখ, কিসে তার দুঃখ, সুখ দুঃখের কোনটার কতটা ওজন, কতটা শক্ত, কতটা নরম, তার হাঁটতে পছন্দ, ঘুরতে না ভাসতে, কি তাকে জুড়িয়ে দেয়, শব্দ, গন্ধ, স্পর্শ, হাসি না চোখের জল, কিসে তার কাঁপুনি, শীতে না বসন্তে, কিসে তার ভয়, পা পিছলে গেলে না পথ পিছলে গেলে। অত শত জানি না। 35 বছর, জানার জন্য কম সময় তো পাননি। আচ্ছা, আপনি বলতে চাইছেন ওকে ওকে আমি চিনি না? ভেতরের মানুষটাই তো আসল মানুষ, তাকে অনেকটা না জানলে তো ঠিক জানা হলো না। আর ঠিক না জেনে কি করে বোঝা যায় মানুষটার মাথা খারাপ? শুনুন, প্রত্যেক মানুষের ভেতরেই না আর একটা মানুষ থাকে, বেখাপ্পা তাদের চাল চলন, অস্বাভাবিক তাদের এই হাঁটা চলা। যদুপতির সেই ভেতরের মানুষটা অনেকটা বেরিয়ে গেল, তাই ওকে নিয়ে ভাবনায় পড়েছেন আপনার। সমস্যাটা ওর নয়, আপনার। মানে বলতে চাইছেন যদুপতির চিকিৎসার দরকার নেই? না না, আমার চিকিৎসা কি চাইছেন আপনারা? সে কি, তাহলে আপনাকে কল দিয়ে ডেকে আনবো কেন? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আরেকটা প্রেসক্রিপশন অনুযায়ী এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে, তাহলে আমার আর প্রেসক্রিপশনের দরকার কি? অযথা আমাকে ডাকা। ওহো, এই যদুপতি বুঝি আপনাকে এসব বলেছে? আমরা কিন্তু অন্য কোনো ডাক্তার দেখাইনি, না। অন্য কোনো প্রেসক্রিপশন নেই আমাদের নেই, কাছে। আছে আছে। সে যদি আপনি বলেন, কি বলতে পারি বলুন তো? শুনুন, মানুষ জন্মালেই সমাজ, সভ্যতা তার হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। তাকে কতটুকু দুঃখ পেতে হবে, কতটুকু আহ্লাদ পেতে হবে, সব একেবারে মেপে দেয়া যায়। তার সামান্য কম বেশি হলেই সেটা অস্বাভাবিক বলে মনে হয় আমার। আচ্ছা, ছাদে যে বেড়ালটা ভিড়ছিল, যদুপতির তার জন্য যে সহানুভূতি, সেটা ওই আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী একটু বেশি হয়ে গেছে, ওই জন্য ওকে স্বাভাবিক লাগে। আচ্ছা, সহানুভূতি বেশি থাকাটা কি অস্বাভাবিক? মাথা খারাপের লক্ষণ? আর গোসাইবাবুর নিষ্ঠুরতা স্বাভাবিক? এমন মানুষ হারুন আর রশিদ ছাড়া আর কাকে দেখতে চাইবে তার মনের মানুষ হিসাবে? আপনারা ডাকলে আমি আসবো, কারণ আপনাদের সারিয়ে তুলতে হবে তো, যাতে আপনারাও হারুন আর রশিদকে দেখতে পান। আসুন, আমরা জানলার পাশে দাঁড়াই, দেখি কি আগে হারুন আর রশিদকে দেখতে পাই।